আমাকে আমি একদম স্ট্রেট বলতেছি আপনাকে, আর্মির দুইজন বড় বড় অফিসারের সাথে কথা হলো, আমাকে বললেন ওনারা যে কি করছেন, কি ভাবছেন শাহিন ভাই। আমি বললাম যে আসবো। আসবেন নাকি? আমি বললাম যাই না, আপনারা ব্যবস্থা করেন, আপনারই তো দেশের সেনাবাহিনী, যা কিছু করেছেন আপনারই তো করছেন। উনি বললেন জলদি আসার ব্যবস্থা করেন। আমার যদি ইচ্ছা করে এখন দেশে যাব, 32 নম্বরটা ভেঙে দেওয়া হয়েছে, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি, ওখানে যে মন ভরে স্লোগান দিব জয় বাংলা বলে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিব। এরপরে যাব, আমার আব্বা আম্মা ভাইয়া আমার দাদা দাদি ওনাদের কবরটা জিয়ারত করব। এরপরে যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহ যদি কবুল করেন, আমার সমস্ত বংশে যারা আছেন সবাইকে নিয়ে আল্লাহর ঘরটা জিয়ারত করব। জিয়ারত করে এরপরে আসব। ইলেকশন করব কিনা মনে হয় না, কতটুকু রাজনীতি করবো সেটা জানি না, তবে দেশের মানুষের সেবা করব এবং যেখানেই থাকি জাতির পিতার আদর্শের একজন কর্মী হিসাবে যেটুকু করা দরকার সেটা করব। কিন্তু কিছু চাওয়া পাওয়া আসার সহজভাবে বললেন, তো সহজভাবে বলে গেলেন দেশে আসবেন, আসলে এই করবেন সেই করবেন, দেশে আসলে সেই স্বাভাবিক অবস্থা কি পাবেন? হ্যাঁ, জাস্ট ওয়েট এন্ড সি বাড়ি ভাই। কেন খুব কনফিডেন্সের সাথে বলছেন আপনি? দেশে এসে পরে আমি পরিস্থিতি হবে আপনাদের পক্ষে। আপনি 100% কনফিডেন্স নিয়ে বলছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেশে যাব, বিজয়ের মাসেই দেশে যাব। বিজয়ের মাসে আবার বিজয় হবে শেখ হাসিনার, এবং এই বিজয়ের মূল নায়ক হবে বাংলাদেশের জনগণ। জনগণ আজকে বুঝতে পেরে গেছে যে হোয়াটস গোয়িং অন। পিপলস আর নট স্টুপিড, সবসময় পিপলসকে স্টুপিড বানানো যায় না। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম করে, হ্যাঁ আপনি ভারতকে ডিস্টার্ব করবেন, ওখান দিয়ে মায়ানমারে যুদ্ধ লাগাবেন, আর বাংলাদেশ ওদিক থেকে গোলা এসে পড়বে বাংলাদেশে, মরবে বাংলাদেশ, আর পাকিস্তান ওখানে আরামে থাকবে। ওদের আইএসআই এজেন্ট বাংলাদেশে ঘুরে গেছে, ওরা আল কায়দা। তারপরে আমি কেন বলবো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদই তো বলছে। আর বাড়ি ভাই, আপনার দেশের ইজ্জত কোথায় আছে এখন? এই যে মির্জা হাফিজ সাহেব মুক্তিযোদ্ধা, আমি ওনাকে রেসপেক্ট করি, উনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। কয়েকদিন আগে দেখলাম কি জুলাই যোদ্ধা না কাদের সম্বর্ধনা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে উনি উপস্থিত, মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত, মুক্তিযোদ্ধা মন্ত্রী উপস্থিত, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী সাদেক হোসেন খোকাবাইয়ের ছেলে উপস্থিত। আমি দেখলাম ওইখানে এমন ভাবে হইচই হলো যে পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রদূতরা, অ্যাম্বাসেডার ওখানে ছিলেন, তারা দৌড়ে ওখান থেকে পালিয়ে গেলেন। এরপরেও এই দেশে ইজ্জত থাকে? এরপরে তো এই দেশে ইজ্জত কোথায় আছে আমি জানি না। এই রিপোর্ট কি পৃথিবীর সব দেশে যায় নাই? পৃথিবীর সব দেশ এখন বুঝতে পারছে। আমি যে দেশে বসে আছি, মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে আমি আগেও ছিলাম, আমার অনেক ছোট ভাই আছে, আমার সন্তান আছে যারা এখানে প্রচন্ড হাই প্রোফাইলে থাকে, কাজ করে, মেইন স্ট্রিমের সাথে কাজ করে, এদের মতামত কি আমি জানি। সো ইউরোপিয়ান ইউনিয়ন কি চিন্তা করছে সেটাও জানি। এরা কেউই আরেকটা এক্সট্রিমিস্ট কান্ট্রি হোক, এবং বাংলাদেশ যদি আমি একদম স্ট্রেট বলতেছি আপনাকে, আর্মির দুইজন বড় বড় অফিসারের সাথে কথা হলো, আমাকে বললেন ওনারা যে কি করছেন, কি ভাবছেন শাহিন ভাই। আমি বললাম যে আসবো। আসবেন নাকি? আমি বললাম যাই না, আপনারা ব্যবস্থা করেন, আপনারই তো দেশের সেনাবাহিনী, যা কিছু করেছেন আপনারই তো করছেন। উনি বলেন জলদি আসার ব্যবস্থা করেন। আমি বললাম ফাইন। কেন? বলে দরকার হলে বিএনপির সাথে আপনারা নেগোসিয়েশন করেন। মানে সেটা তো বিএনপির বুঝতে হবে, বিএনপি একটা ডানপন্থী দল, মধ্যপন্থী ডানপন্থী দল। আজকে বিএনপি 100% চরম উগ্র ডানপন্থীদের কবজায় পড়ে গেছে। ওর কয়েকদিন পরে ওনাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকবে না, একুল ওকুল দুকুল হারাবে ওনারা। আপনি আমার এই কথাটা লিখে রাখেন। ফ্র্যাঙ্কেস্টাইনের সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই। মনে করছেন যে এইভাবে থেকে উনি প্রধানমন্ত্রী থেকে যাবেন? নট অ্যাট অল। যদি আওয়ামী লীগ, ওরা যেটুকু এখন পর্যন্ত চেক অ্যান্ড ব্যালেন্স করছে, আওয়ামী লীগের ভয়ে করছে, শেখ হাসিনার ভয়ে করছে যে কখন ফিরবেন, এই কারণে এই ভয় চলে যায়, আগামীকাল বিএনপি ক্ষমতা থাকবে না, তারেক সাহেবও ক্ষমতা থাকবেন না। এটা আপনাকে আমি লিখিত দিচ্ছি।
এই দুই সেনা কর্মকর্তা কি আপনার কাছ থেকে খবর নিলেন আসলে আওয়ামী লীগ কি চিন্তা করছে? নো নো, তারা, আমি জানি তারা দেশপ্রেমিকের সন্তান, তাদের বাবা মুক্তিযুদ্ধ ছিলেন, এটুকু আমি জানি। তারা চিন্তিত দেশ নিয়ে। তখন আমি বললাম যে আপনি সেনাবাহিনী, আপনারা পারছেন না? কয় না, আমরা পারবো না। আমি কেন? তো কেন উত্তর পেয়েছি ওটা আমি এখন আর ব্যাখ্যা দিতে চাই না, কারণ আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হোক এটা আমি চাই না, কারণ আমাদের সেনাবাহিনীর একটা ব্যাপক ভাবমূর্তি সারা বিশ্বে তৈরি হয়েছে, বাট ওটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নষ্ট হচ্ছে। এবং দেখবেন এইসব বিষয়ে কিছু আন্তর্জাতিক বিশ্বের থেকে বেশ কিছু খবরদারি যাবে, এই কিছুদিনের মধ্যেই যাবে। আইসিটি ব্যাপারে যাবে, ওনাদের ব্যাপারেও যাবে, হয়তোবা মেবি, না যাক আমি চাই, কিন্তু যাবে। ওনারা আমাকে মানে তাদের তো ভয় একটাই নিয়ে আছে যে জাতিসংঘ বাহিনী, সেনাবাহিনী তো সবসময় সেটাই চিন্তা করবে। আরো অনেক বিষয় আছে, দেখা যাক, আমরা দেখি, ওয়েট এন্ড সি। আগে থেকে কমেন্টস করে কোনো লাভ নেই। সেটা উনি বললেন যেটা খুবই অ্যালার্মিং। উনি আমাকে বললেন, শামীম ভাই, একজন শামীম ভাই বলেন, একজন শামীম সাহেব বলেন, আমাকে এইভাবে বললেন, যদি আনলাম যে কি হবে, বললো যে এই সাবকন্টিনেন্টে না, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা সবচেয়ে বড় এক্সট্রিমিস্ট, টেরোরাইজড অ্যান্ড ইসলামিক এক্সট্রিমিস্ট কান্ট্রি হিসাবে পরিণত হবে। আপনারা চেক দিতে পারবেন না? বলুন না, আমরা পারবো না। তাহলে কাকে চেক দিতে হবে? বললো এইটা চেক দেওয়ার ক্ষমতা একমাত্র জাতির পিতার কন্যা ছাড়া কেউ পারবে না। সো ডু সামথিং। ওনারা আমাদের সহজ সরল হিসাব যাচ্ছেন যে বিএনপির সাথে কথা বলেন, হ্যান করেন। তাহলে যে আমরা বিএনপির সাথে কথা বলবো কিভাবে? বললো আপনারাই তো বিএনপি ইলেকশন করলেন, থ্রু আমি করেছি, আমি নিজেও করেছি। আমাদের একটা আদর্শ আছে, আমাদের বাড়ি ঘর সমস্ত কিছু ভেঙেছে বিএনপি, 98% বিএনপির লোকেরা ভেঙেছে, পিছনে জামাত ছিল। হ্যাঁ, সুপ্ত আর গুপ্তর খেলা চলছে এখনো, যে কারা ওদের ভিতরে সুপ্ত আর কারা গুপ্ত আমি জানি না। বাট যখন আদর্শিক প্রশ্ন এসছে, জাতির পিতার কন্যা শেখ হাসিনা একটা কথা বলেছিলেন একটা বক্তব্যে, যারা আমরা বুঝদার, আমরা বুঝে নিয়েছিলাম স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে। তখন ভোট হয়েছে না ভোট হয়নি এটা ব্যাপার না, কিন্তু এর ভিতরেও কিন্তু সমীকরণ ছিল। আমার এলাকাতে প্রথম চুরি ধরা পড়েছে, আমার এলাকায় নারায়ণগঞ্জ 3 আর 4 এটাকে কেটে দিয়ে 2টো করা হয়েছে। নারায়ণগঞ্জ 3-এর যিনি এমপি ক্যান্ডিডেট, যে মান্নান নাম ওনার, গোদনাইল ধনকুন্ডা স্কুল, বিকাল 5:30 পৌনে 6টার মধ্যে জামাত ইসলামের আমির ওখানে ঢুকে ভোট কাটা শুরু করেছিল। খবর কিন্তু বিএনপি পায়নি, আমি পেয়েছি। সাথে সাথে জানিয়েছি তাদের, এবং জার্নালিস্ট পাঠিয়েছি, ধরাও পড়েছে হাতে হাতে, ভিডিও ফুটেজ এসেছে। আমরা কেন চেয়েছি? আমরা মনে করেছি ওকে ফাইন, বিএনপি একটা মধ্যপন্থা অবলম্বন করে, ডানপন্থী কিন্তু মধ্যপন্থা আন্দোলন করে, অন্তপক্ষে ইয়ে করবে না। হ্যাঁ, বিএনপির সময় অস্ত্রপতি যে আসছে, বাট এরা ইসলামিক এক্সট্রিমিস্ট না, কিংবা আমার দেশকে ব্যবহার করে অন্য দেশে তারা লস্করে তৈয়বা কিংবা আল কায়দা পাঠাবে না। এইটাই আমাদের একটা ধারণা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এখন তারা তাদের হাতে বন্দী হয়ে গেছে। এই যদি বন্দী তারা আপনার সাথে বিট্রে করলো, আইন পাস করলো, হ্যাঁ বিট্রে করে আবার বিলও পাস করলো, সবই করতেছে। তো দ্যাট ফাইন, ওনারা যা কিছু করার করুক। সো অ্যাকচুয়ালি বিট্রে ইজ অলওয়েজ বিট্রার, once a betrayer is always betrayer. তো কোন একটা পর্যায়ে আলোচনা দরকার, তাই তো? জি জি জি, আলোচনা তো উচিত ছিল। আমরা তো ভেবেছিলাম যে তারা আলোচনা করবে, আলোচনা না করে আমাদের নামে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে। বাড়ি ভাই, আপনার মাধ্যমে বলতে চাই, যারা আমাদের নামে মামলা দিচ্ছেন এবং দিয়েছেন, আইসিসি যে মিথ্যা সাক্ষী দিয়েছেন, আমি লতে সারা বাংলাদেশে 6ষ্ঠ স্থান অধিকার করেছিলাম। আইন আমি খুব ভালো বুঝি। সো মিথ্যা সাক্ষী দেওয়া এবং মিথ্যা মামলা করা এটাও কিন্তু একটা চরম অপরাধ। যাদের কথায় আপনারা মামলা দিয়েছেন এবং যাদের কথায় যে মামলা সাক্ষী দিচ্ছেন, পরে বলবেন ভাই আমরা কিছু জানতাম না, আপনাদের কিন্তু ফেস করতে হবে এটা, বিকজ উই হ্যাভ অল দ্য প্রুফ, অডিও ভিডিও সব কিছুর প্রুফ আছে, কে কোথায় কখন ছিলাম। এর বেশি কিছু বলবো না। সো যাই কিছু করেন, একটা জিনিস মাথায় রাখবেন, নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড। কিচ্ছু পার্মানেন্ট না, আমরাও না, একমাত্র মৃত্যু ছাড়া কিচ্ছু পার্মানেন্ট না। দুজন সেনা কর্মকর্তার সাথে আপনি আলোচনার কথা বলেন, আর কাদের সাথে আলাপ করেন? আলাপ অনেক মানুষের সাথে হয়, সবটা তো বলা যায় না ভাইজান, অনেকের সাথে আলাপ হয়।
বিএনপির লোকদের সাথেও আলোচনা হয়। বিএনপি কি সবাই স্যাটিসফাইড? না, সবাই স্যাটিসফাইড না। যেমন আমি একটা কথা বলি যে বিএনপি যে সবাই স্যাটিসফাইড না, ছোট একটা উদাহরণ দিই। হ্যাঁ, আমি জানি আমাকে এটা কাভার দেওয়ার জন্য সে হয়তো আমার কালকে আমার বিরুদ্ধে হয়তো বক্তব্য দিতেও পারে। ছোট মানুষ, বাচ্চা মানুষ, আমি ওর নামটা জানি না, ভুলে গেছি। আমরা জনগণের হুকুমই চলবো ইনশাল্লাহ। আপনি আগে আসবেন না পরে আসবেন না একসাথে আসবেন? যেদিন রিজিক আছে সেদিন চলে যাব। ইচ্ছা তো আগে যাওয়ার। যা কিছু করবো নেত্রী নির্দেশে করবো। শি ইজ মাই লিডার, শি ইজ মাই ক্যাপ্টেন, শি ইজ মাই, আই এম হার সোলজার। উনি আমার অধিনায়ক, উনি যা বলবেন। এবং সবচেয়ে বড় কথা, শি ইজ মাই মাদার, সে আমার মা হয়। মা হিসাবে যা নির্দেশ দিবে আমরা সেটাই করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক এই প্রসঙ্গটা এখানে যা। আরেকটা ব্যাপার হচ্ছে 5ই আগস্ট। জি, ওই আগস্টের প্রথম 1, 2, 3, 4 ওই আগস্ট, ওই সময়গুলো আপনি কি ভাবছিলেন? আপনি কি বিশ্বাস করতে পারছিলেন যে এইভাবে আমি আপনাকে বলি ভাইজান, ঘটনাটি এরকম যে 19শে আগস্ট আমি আমেরিকাতে ছিলাম। আমি 15ই আগস্ট 14ই জুলাই আমি দেশে, 14 কিংবা 15ই জুলাই আমি দেশে ব্যাক করেছি। যাওয়ার পরে আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছিল, গ্যাস্ট্রিক অ্যাটাক করেছিল। আমি এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলাম। তো ভর্তি থাকা অবস্থায় আমাকে মানে প্যাথেটিন সহ গ্যাস্ট্রিকের বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছিল। এর মধ্যে খবর পেলাম, আমি লজ্জিত আপনার সামনে বলতে, এবং এই কথাটা যারা আমার ছোট মেয়ের মতো যারা আছে, আমার মার মতো যারা আছে, বোনের মতো যারা আছে, যারা শুনছেন, আমি তাদের কাছে আগে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা মেয়ে একটা পত্রিকায় কাজ করতো, লোকাল পত্রিকায়। তো ওই পত্রিকায় কাজ করতো সে। এর মধ্যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, নারায়ণগঞ্জ ক্লাব ভেঙে দেওয়া হয়েছে। এই 19শে জুলাইয়ের আগেই রাইফেল ক্লাব ভেঙে দেওয়া হয়েছে, আরো বেশ কিছু প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। তো ভালো কথা, আমি দেশে ছিলাম না। আমি যখন ফিরলাম তো আমি অসুস্থ। এর মধ্যে হাসপাতালে খবর পেলাম, আমি মেয়েটার নামটা এই মুহূর্তে বলবো না, ও একটা সাংবাদিক, 32-33 বছর বয়স হয় মেয়েটার। এরা কয়েকজনে মিলে লিং রোডে, আমার ঢাকা নারায়ণগঞ্জ চিটাং এর সংযোগ সড়কে, ওখানে জামাত, বিএনপি প্লাস আরো অনেকেই, এই আরো অনেক বলতে আমি বোঝাচ্ছি যে আরসার প্রধানও পরে ধরা পড়েছিল ওখান থেকে কিছুদিন পরে, রোহিঙ্গাদের যে গেরিলা বাহিনীর প্রধান। তো সেখানে এরা এই মেয়েটা যখন নিউজ কভার করতে যায়, তখন এই মেয়েটাকে তারা আক্রমণ করে। খুবই লজ্জার ব্যাপার, আমি কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। এই মেয়েটার শরীরে একটা কাপড়ের টুকরা তারা রাখেনি, এবং হায়না কিংবা শকুন যেভাবে মানুষকে চিড়ে চিড়ে খায়, তারা তার স্পর্শকাতর স্থানগুলিতে তাদের নখের থাবায় মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। একটা বৃদ্ধ লোক তাকে কোন রকম একটা কাপড় পেঁচিয়ে উদ্ধার করে একটা বেবি ট্যাক্সিতে উঠিয়ে দিয়েছিল, পরে নারায়ণগঞ্জে হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়। ঠিক একই দিনে আরেকজন ভদ্র মহিলা, হিন্দু এবং খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এমনি ওনার মেয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলেন, এই গ্রুপই তাদেরকে আটকানোর পরে উনি ওনার কাছে যা ছিল, হাত ভর্তি স্বর্ণের গয়না টনা ছিল, যা ছিল, ব্যাগ ছিল, সব দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে তার মঙ্গলসূত্র ছিল তার মানে গায়ে, বুকে। হিন্দুদের এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওই মঙ্গলসূত্রটা ছিনিয়ে নেয়, নিতে যায়, তখন উনি থাবা দিয়ে ধরে বলেন যে এটা না বাবা, এটা নিও না। তখন এমন জোরে টান দেয় যে ওনার ব্লাউজটাও পর্যন্ত নিয়ে চলে যায়। ওনার মেয়ে চিৎকার দিলে ওনার মেয়েকেও একইভাবে হেনস্থা করে। এই দুটো খবর পাওয়ার পরে আমি নারায়ণগঞ্জ যাই। আমি আমার স্যালেন খুলে আমি নারায়ণগঞ্জ যাই। কেউ জানেও না, তখন আমরা অল্প কয়েকজন লোক গেছি। আমি নারায়ণগঞ্জ ক্লাবে যে খেতে বসছি অসুস্থ, এমন সময় শুনলাম চারিদিকে বোমাবাজির আওয়াজ এবং গুলির শব্দ। তো আমি ভাতও খেতে পারিনি, আমি বেরিয়েছি। এসপি বললো থানা অ্যাটাক করেছে, হেল্প চাচ্ছে। তা আমি নারায়ণগঞ্জ ক্লাবে গেটের সামনে বেরিয়েছি, দেখি অনেক দূর, প্রায় হাফ কিলোমিটারের উপরে দূর থেকে গুলি করছে। তো আমাদের কাছে, আমি একদম আপনাকে টেল দ্য ট্রুথ, আমি সত্য কথা বলছি। আমার লাইসেন্স করা বন্দুক ছিল আমার সাথে, আমি 25 বছর পরে হাতে বন্দুক নিয়ে ওরা ভাবে নাই যে আমি ওখানে আছি কিংবা আমি বেরিয়ে যাব। আমি বেরিয়ে যাওয়ার পরেই তখন ওরা ঘাবড়ে যায়, চারিদিক থেকে আমাদের লোকজন খবর পায়, সবাই বেরিয়ে আসে। তখন ওরা এখান থেকে সরে পড়ে, কেটে পড়ার পরে ওখানে একটা লোক আহত হয়নি, একটা লোক নিহত হয়নি সেই ক্ষণ এবং সেই দিন। ওরা ভেগে যায়। এরপরে কিছুক্ষণ পরেই
আমি খবর পাই যে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ওরা আগুন দিয়েছে। এটা এখানে শামসুজ্জোহর সংযোগ সড়ক, যে ঢাকা রিং রোড, ওখানে আগুন দিয়েছে। এবং আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান শীতল পরিবহনের এবং আমার পার্টনারও ছিল, তাদের ব্যাটারিয়া নিরীহ মানুষ সবাই। 30টা বাস ছিল এবং একটা বাসের দাম 70 লাখ 80 লাখ টাকা করে দাম। এই সমস্ত বাসগুলি আগুন দিয়ে পুড়িয়ে একদম একদম ছারখার করে দিয়েছে। আমি নেত্রীকে জানালাম যে আপা এই ব্যাপার, আমি খুব শকড হয়েছিলাম, কারণ এটা আমার রিজিক, আমি খাই। 16 বছরে আমি চ্যালেঞ্জ করে বলতে হচ্ছে বাড়ি ভাই, যারা আজকে এমপি হয়েছে তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, 16 বছরে বিএনপির কোন নেতা কর্মীকে আমরা বিন্দুপাত মাত্র হার্ম করিনি। বরঞ্চ এখন একজন এমপি হয়েছেন 3 থেকে, তাকে গ্রেফতার করা হয়েছিল, একদিনের মধ্যে আমি তাকে মুক্ত করে নিয়েছিলাম। আর একজনকে একটা গোয়েন্দা সংস্থা ডেকে নিয়ে গেছিল, আমি সেখান থেকে তাকে ফেরত নিয়ে এসেছিলাম। আরেকজনকে গ্রেফতার করা হয়েছিল একবার, আমি দেশে ছিলাম না। ওই যে করেছিলেন সেই যে ওসি, তাকে আমি পরে ওখান থেকে ট্রান্সফার করেছিলাম। বাট বিকজ আমাকে নেত্রী একটা কথা বলেছিলেন যে 2001 থেকে পরে 2006 পর্যন্ত আমাদের উপরে কিন্তু একইভাবে আমার জুলুম হয়েছিল। বলেছিলেন সবাইকে মাফ করে দাও, কোনো পাল্টা হামলা করবে না এবং কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেও না। সে আমার কাছে শুধু আমার নেত্রী না, আমার আদর্শ না, উনি আমার কাছে আমার মার মতো। আমি আমার মার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। তারা খুব ভালো ছিল। রেজাল্ট কি পেলাম? রেজাল্ট পেলাম আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। আমার কোনো আফসোস নেই এতে, সাদগায়ে জরিয়া। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমার মেজো ভাইয়ের বাড়িঘর, আমার বড় ভাইয়ের বাড়িঘর, আমার ভাতিজার বাড়িঘর, গাড়ি বাড়ি সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো আফসোস নেই। আফসোস লেগেছে, একটু খারাপ লেগেছে যে বাইতুল আমান, যেটা পাক বাহিনীও আগুন সাহস পায়নি, যেমন 32 নম্বর সাহস পায়নি। 32 নম্বর পুরানোর যেদিন পুড়িয়ে দিল, ভেঙে দিল, চুরমাচুর করে দিল, তারপর দিনই ওপেন ডিক্লেয়ার দিয়ে তার আগের দিন এই বিএনপি নেতারা যারা ডিক্লেয়ার দিল, হ্যাঁ, তারাও কিন্তু বিভিন্ন ভাবে আমার কাছ থেকে উপকার নিয়েছে। তখন আমি সেটা বলতে চাই না, আমার কাছে প্রমাণও আছে, রেকর্ডও আছে, সবকিছু আছে। সো এরা ডিক্লেয়ার দিয়ে বাইতুল ওমানটাকে যে বুলডোজারে ভাঙলো। আমার 4টে চাচি থাকতেন শুধু ওখানে, 4টে চাচি আমার বিধবা, 4টে চাচি বিধবা, ওইটাকে ভেঙে দেওয়া হলো। এবং এটা তো ইতিহাস ছিল একটা। আমার বাড়ি আরেকটা আমি করতে পারবো, কিংবা করলাম না, তাতে কিছু এসে যায় না। বাস নাই, রিজিক নাই, চলে গেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা কাউকে পাল্টা আঘাত করবো না। আমার প্রশ্ন বাড়ি ভাই, 19 জুলাই থেকে তো 5 আগস্ট পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। আমরা তো তখন পারতাম যে শামীম ওসমানের সমস্ত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তো বিএনপির বহু মানুষের বাসায়, জামাতের বহু মানুষের বাসায় আমরা আঘাত করতে পারতাম। আমি নেত্রীকে ফোন করলাম, আজকে বিভিন্ন এআই ব্যবহার করে, নেত্রী কণ্ঠস্বরকে ব্যবহার করে বলা হচ্ছে, নেত্রী বলেছেন গুলি করো, এটা করো। আমি সাক্ষী, আমি খোদ নিজে সাক্ষী বাড়ি ভাই। আমি যখন আপাকে বললাম যে আপা, আমি যেভাবে বলেছি সেই বলছি, আপা আমার সমস্ত বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমার চোখ দিয়ে পানি পড়ছিল, যেটা আমার রিজিক, আমার বাচ্চারা খায় এখান থেকে। আমাকে বললেন যে কারা পড়িয়েছে, আমি সঠিক জানি না। কয় তুমি দেখেছো? আমি বললাম না। বলো স্বামী, তাহলে কোনো পাল্টা হামলা করো না, কারোর উপর আঘাত করো না, থানায় যেয়ে মামলা দাও। আমি মামলাও করিনি, নারায়ণগঞ্জে এসপি ডেকে নিয়ে ওসিকে দিয়ে কিছু নাম লেখে আমার এক বন্ধুকে দিয়ে ওখানে স্বাক্ষর নিয়েছিল। ওই বন্ধুও জানে না কার কার নামে মামলা হয়েছে। তো আমরা কোনো কিন্তু প্রতিশোধ কিংবা প্রতিহিংসা করিনি। কিন্তু রেজাল্টটা কি হলো? তা আমার কাছে একটা প্রশ্ন আজকে, না আপনার মাধ্যমে, বিশেষ সাংবাদিক ফজলুল বারী ভাইয়ের মাধ্যমে একটা প্রশ্ন বাংলাদেশের মানুষের। আমরা আসবো সেখানে। জি জি জি। যখন আপনি শুনলেন নেত্রীকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, তখন আপনার মানসিক অবস্থা কি ছিল? না, আমি তার আগে বলি, একটু আপনাকে একটু সংযোজন করা দরকার বিষয়টা। আমরা কিন্তু 1 আগস্ট না 30 জুলাই আমি নারায়ণগঞ্জে কিন্তু সমাবেশ ডেকেছিলাম 3 তারিখে, 3রা আগস্ট। এবং এই ব্যাপার যে এরকম ঘটবে, আপনাকে এটা বলা উচিত আমি মনে করি। আমি 3 থেকে 4 মাস আগে পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে আমি এই বিষয়টাকে উত্থাপন করেছিলাম, সরাসরি বলিনি। আপনি দেখবেন যে জাতির পিতার কন্যার শেষ জনসভা যেটা নারায়ণগঞ্জে করেন, আমি সেই জনসভায় বলেছিলাম যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় কঠিন নির্বাচন, আমাদের মানচিত্রে আঘাত করবে। এবং আমি তারপরে 3টা জনসভায় বলেছি, আমি বলেছিলাম অক্টোবরে আঘাত করবে। আমার কাছে নলেজ ছিল এই আঘাতটা হবে অক্টোবরে, আগস্টে না।
অক্টোবর হওয়ার কথা ছিল। তো যাই হোক, আমি যখন বুঝলাম যে এই আঘাতটা এটা শুধু ছাত্র আন্দোলন না, এটার পিছনে অনেক কিছু কাজ করছে, এই বিষয়টা বোঝার জ্ঞান তো হয়েছিল। তো আমি নেত্রীকে লিখিত রিপোর্টও দিয়েছিলাম এবং উনিও জানতেন সবকিছু। উনি যে জানতেন এটা আমাদের এসবির মনিরুল হক সাহেব তো তার সাক্ষাৎকারে বলেছেন। তো উনি জাতির পিতার কন্যা, ওনার মন ওরকম বড়, উনি ওইভাবেই চিন্তা ভাবনা করেছিলেন। তো আমি জনসভা ডাকলাম এবং এই জনসভা আমাদের 2-2.5 লক্ষ লোক হতো নারায়ণগঞ্জে। তো আমরা ঠিক করলাম যে এখান থেকে আমরা জনা দিব, তো 2 লক্ষ লোক যদি হয় 1 লক্ষ লোক ঢাকায় যাবে। যাত্রাবাড়িতে কথা বললাম আমাদের 2জন এমপির সাথে, একজন কমিশনারের সাথে, ওনারা বললেন যে ওনারা 30,000 লোক আমাদেরকে দিবেন, ওইখানটাতে দিবেন। তখন খুব বাজে অবস্থা। তো আমরা ওটা নিয়ে ঢাকায় যাব। আমি 2রা আগস্ট রাত্রেবেলায় নেত্রী বাসায় গেলাম। আপাকে যে বললাম যে আপা আপনি কারফিউটা উঠিয়ে দেন, সেনাবাহিনী উঠিয়ে দেন, আমরা নারায়ণগঞ্জ থেকে আসি, আশেপাশে এলাকায় খবর দেন, আমরা 10 লক্ষ 20 লক্ষ লোক, আমরা এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না নেত্রী ডাকলে ঢাকা শহরে। তো আপনি ডাকেন, আমরা আসি, আমাদের কিচ্ছু লাগবে না, নো পুলিশ নো আর্মি, কিচ্ছু লাগবে না। আমরা দেখতে চাই স্বাধীনতা বিরোধী শক্তির হাতে কতটুকু ক্ষমতা আছে। উনি আমাকে শুধু একটা কথা বললেন, মাথা গরম করো না। আমি বললাম যে আপা ওরা কিন্তু ফাইনাল আঘাত করবে। উনি আবারও বললেন মাথা গরম করো না। তা আমি বললাম যে ওনার সামনে গেলে তো বাচ্চা হয়ে যাই। আমি বললাম যে পরে কিন্তু আপা আফসোস থাকবে। তো উনি বললেন যে চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। তো আমি দেখলাম যে আমার যেটুকু বলার দায়িত্ব আমি বলেছি। তো সেদিন যদি আমরা ঢাকায় 10-20 লাখ লোক জমায়েত হতাম, এবং যেটা কোনো ব্যাপারই ছিল না, তাহলে আজকে এই প্রেক্ষাপট হতো না। কিন্তু কেউ কেউ খুব ইমানদারির সাথে তার সাথে বেঈমানি করেছেন। এটা তো আজকে তো স্পষ্ট, সেনাবাহিনী প্রধানের উপরে বিশ্বাস করেছিলেন তিনি। আমি ওই জন্যই বলছি ইমানদারের সাথে বেঈমানি করেছেন। হ্যাঁ, এবং এই ইমানদারির সাথে যারা বেঈমানি করেছেন তাদের তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে তো আর এটা পারেন না, তাদের যে কর্ম। তো এই জন্য মাঝে মাঝে আমার মনে হয় এই কিছু লোকের বেঈমানের জন্য মানুষ আমাদেরকে বেঈমানের জাত বলে। বাংলাদেশের মানুষ কিন্তু বেঈমান না। বাংলাদেশের শতকরা 98% মানুষ এখন বুঝতে পারছে যে তারা কি হারিয়েছে, আমার ধারণা। এর মধ্যে বলতে পারছে 80% মানুষ, আর বাকিরা তর্কের খাতিরে বলে না, ঠিক আছে সবকিছু, এরা অন্য দলের সাপোর্টার কিংবা হোয়াট এভার ইট ইজ, ধরেন 30%ই ধরেন, আর বাকি কিন্তু মানুষ আজকে বুঝতে পারছে। তো সেইখানে উনি ওদের উপরে ভরসা করেছিলেন এবং ওনাকে বোঝানো হয়েছিল যে যদি আপনি এই 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ লোক যদি আওয়ামী লীগ মাঠে নামে, তাহলে হয়তো দেশে রক্তপাত হবে এবং গৃহযুদ্ধ হবে। এই জায়গাটাতে বঙ্গবন্ধু কন্যা এড়াতে চেয়েছিলেন। এবং আমার সাথে এসএসএফ এর চিফের সাথেও পরে কথা হয়েছিল, যখন নেত্রী যেতে রাজি হচ্ছিলেন না, তারা বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি না যান, আমাদের কোনো আপত্তি নেই, বাট আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে সেভ করা, এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। এটাতে আমরা ওথ করা আছি, পিজিআর এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স, যে আমরা আমাদের বন্দুকের গুলি আমরা আমাদেরকে ছাড়তে বাধ্য হবে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের দম আছে। তখন নেত্রী ভেবেছিলেন যে অনেক মানুষের জীবন যাবে। উনি বুঝছেন যে ওনাকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে, ওনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে, এবং উনি এইটাও জানতেন যে ওইখানে 1 থেকে 1,500 ছেলেকে কালো প্যান্ট সাদা শার্ট দেওয়া হয়েছিল, বুকে একটা আইডি কার্ড দেওয়া হয়েছিল, এবং এরা এই 2 বোনকে, জাতির পিতার 2 কন্যা, বঙ্গবন্ধুর 2 কন্যা, স্বাধীনতার স্থপতির 2 কন্যাকে শুধু হত্যা করে তারা চায় নাই, তারা চেয়েছিল, কিভাবে বলবো কথাটা, হত্যা তো করবেই নৃশংস ভাবে এবং খুব অশ্লীল ভাবে হত্যা করবে। দ্যাট ওয়াজ দেয়ার প্ল্যান। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, এবং বাঁচিয়ে যখন রেখেছেন, আমার বিশ্বাস উনি যে বলেছেন ডিসেম্বর মাসে দেশে ফিরবেন, উনি যা বলেন উনি তা করেন, উনি যা স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। তবে এটা দরকার ছিল, আমি মনে করি বাংলাদেশের মানুষ বোঝা দরকার ছিল যে তারা কি পেয়েছিল, কি হারিয়েছে। বাড়ি ভাই, আপনি বিশ্বাস করবেন, আমার বন্ধু বান্ধব ম্যাক্সিমামই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করি, যাদের ইনকাম 50,000, 60,000, 70,000 এরকম ইনকাম, 80,000 টাকা মাসে ইনকাম, 2টা ছেলে আছে, বাচ্চা আছে, 3টা মেয়ে আছে, 1টা মেয়ে আছে, বাড়ি ভাড়া দিয়ে থাকে, আমি তাদের যখন আজকে জিজ্ঞেস করি 60-70,000 টাকা ইনকাম, কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোকস, তাদেরকে জিজ্ঞেস করি যে তোরা কেমন আছিস,
কারণ আমার জানতে চাই আমি অ্যাকচুয়ালি হোয়াটস, মানে এই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বাদ দেন, এদের অবস্থা কি। এরা আমাকে যেটা বলে যে মাসের 21 দিন 22 দিন তারা ওই টাকা দিয়ে চলতে পারছে, এরপর আর চলতে পারছে না। তারা আমাকে বলে যাদের ঘরে ইয়াং মেয়ে আছে, যে তারা মেয়েরা সন্ধ্যার পরে তো প্রশ্নই উঠে না বাইরে যাওয়ার, দিনের বেলাও যখন বাইরে যায় তারা প্রচন্ড ভাবে আতঙ্কিত থাকে, প্রচন্ড আতঙ্কিত থাকে। তারা নিজেরাও খুব জরুরি কাজ না হলে বাসার বাইরে যান না। বড় বড় ব্যবসায়ীদের যখন ফোন করি যে আপনারা কেমন আছেন এখন, এই বড় বড় ব্যবসায়ীরা যখন উত্তর দেন যে অনেক বড় বড় ব্যবসায়ী, তারা যখন নেত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে তখন আপনি কি করছিলেন? তখন আমার বাড়ির সামনে আবার ঢাকায় অ্যাটাক হয়েছে। আমি ওই অ্যাটাককে ফেস করে 3:30 4টার সময় আমি ওই বাড়ি থেকে বেরিয়েছি। আমার 4.5 বছরের নাতি, 4.5 বছর কিংবা 5 বছর, এখন যার বছর 4.5 বছরের নাতি, এখন যার বয়স 6.5 বছর, আমার সেই নাতিকে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল ধরে। আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলের বউকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। মানুষ এসে তাদেরকে উদ্ধার করেছিল, রক্ষা করেছিল। আমি আমার ছেলে আলাদা হয়ে গেছিলাম, ওরা আলাদা হয়ে গেছিল। সো আল্লাহ তাদেরকে রক্ষা করেছিল মানুষের মাধ্যমে। মানুষ ওরা যখন মেরে ফেলতে গেছিল, আমার নাতিকে নিয়ে চলে যাচ্ছিল, তখন আমার বউ ঝাঁপিয়ে পড়েছিল তাদের উপরে, আমার স্ত্রী। সেই ট্রমার থেকে এখনো সে বেরোতে পারেনি এবং মুক্তিপণ দাবি করছিল। তখন চারিদিক থেকে হাজার হাজার মানুষ এসে তাদেরকে রক্ষা করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর মানে তার ফেরেশতা হিসেবে তাদেরকে পাঠিয়েছিলেন। দাবি করছিল, এদের চেহারা পোশাক কিরকম? এরা সব তখন মদ্যপ অবস্থায় ছিল, মানে কারোর হাতে অস্ত্র, কারোর হাতে ছুরি, মানে আমার বউ তো কাউকে ছিল না এদেরকে। হ্যাঁ, এবং আমার বউর যেটা কথা ছিল, আমার মেয়ে যেটা বলেছিল যে ম্যাক্সিমাম ছিল ড্রাঙ্ক, অ্যালকোহল অবস্থায় ছিল তারা, মানে কোনো সেন্স ছিল না। কিন্তু আমার মেয়ের হাতে টেলিফোন ছিল একটা। এটা ঢাকার থেকে একটু দূরে, নারায়ণগঞ্জে না, ঢাকার থেকে দূরে একটু সাভার সাইডে এই ঘটনাটা ঘটেছিল। মানে একটা সেফ প্লেসে যাওয়ার সময় ওরা জানতো না যেটা আমার বাচ্চা, আমার পরিবার, এটা জানতো না। কিন্তু বাস একটা মহিলা পেয়েছে, 3টা মহিলা, একটা ছোট বাচ্চা পেয়েছে, এইটাই। আমার পরিবার যদি জানতো তো মেরেই ফেলতো হয়তো। তখন ওখানে আমার যারা